ঈদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, এই খবরটা দারুণ আশাবাদের। র্যাব মহাপরিচালক যেমনটা বলছিলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যেখানে স্বাভাবিক দিনেও কেউ না কেউ নিরাপত্তাহীনতা বোধ করেন, তার জন্য আসলে ঈদের এই সময়টা আদৌ শঙ্কামুক্ত কিনা, সাথে সার্বিক আয়োজন পুরোটা নিয়ে কথা বলতে চাই। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ এবং আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান পিপিএম। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। এবং মনিরুল ইসলাম আখুন্দ, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা র্যাব মহাপরিচালকের বক্তব্য শুনছিলাম, বেশ ভরসা জাগানো কথাও তিনি বলেছেন, যেটা নিয়ে আমরা শিরোনাম করেছিলাম যে ঈদের নিরাপত্তার শঙ্কা অনুভব করছেন না বিধায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার কথাও তিনি ভাবছেন না। আপনার দিক থেকে একটু জানতে চাই, মানে আমাদের এই শহরেরই কিছু কিছু স্পট আছে যেখানে স্বাভাবিক দিনে চলাচল করাও ঝুঁকিপূর্ণ, সন্ধ্যার পরে তো বটেও। আমরা যদি নাগরিক প্রেক্ষাপট চিন্তা করি, ঈদের সময় ছোট বড় বিভিন্ন ধরনের চুরি ডাকাতির ঘটনা ঘটে থাকে। আদৌ কি নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই যে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়বে না? আপনার অবজারভেশনটা একটু জানতে চাই। জি, অনেক ধন্যবাদ। একেবারেই নিরাপত্তার হুমকি নাই, এটা ঠিক বলাটা ঠিক না। ঈদের সময় আমাদের ট্রেডিশন যেটা, শহর থেকে একটা বিপুল সংখ্যক মানুষ আমরা গ্রামের বাড়িতে আমাদের আত্মীয় স্বজন সবাই একসাথে গিয়ে ওখানে ঈদটা উদযাপন করি। তো শহর এলাকাতে আমরা বাড়িঘর তালাবদ্ধ রেখে আমরা গ্রামে চলে যাই, এবং সেই ক্ষেত্রে চুরি হওয়া বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু মানুষজন কম থাকে। ঈদের সময় একটা বিপুল পরিমাণ মানুষ রাস্তাঘাটে চলাচল করে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট একটা বড় একটা বিপদ আসতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ওখানে ডাকাতি হতে পারে। সো একেবারেই বিশেষ ব্যবস্থা নেয়নি, এটাও উনি আসলে ওভাবেই বলতে চায়নি আমার ধারণা। সরকার, আমি দেখেছি ঈদের আগ থেকে 7 দিন আগ থেকে এবং ঈদের পরে 7 দিন পর্যন্ত তারা ব্যাপক পরিমাণ পুলিশ এবং র্যাব তারা ডিপ্লয় করেছে, গরুর হাটগুলোতে করেছে, জাল টাকা নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে, সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে, আলোর ব্যবস্থা করেছে, এবং এবার বাসের ছাদে উঠে বিপজ্জনকভাবে চলাচলের নিষিদ্ধ করেছে। এবং আমি মনে করি যে সরকার যেসব সিদ্ধান্তগুলো নেওয়ার কথা নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনগণের, সেই সিদ্ধান্তগুলো তারা নিয়েছে। এবং এটার পাশাপাশি তারা বলেছে যে জনগণ আমাদেরকেও সতর্ক থাকতে হবে। এই যখন একটা বড় সংখ্যক মানুষ চলাচল করে, তখন এই মলম পার্টি, অজ্ঞান পার্টি, নানা রকমের সন্ত্রাসী গ্রুপ সজাগ থাকে, কারণ মানুষ টাকা পয়সা সঞ্চয় করে, গার্মেন্টস কর্মীরা, নানা মানুষ আমরা গ্রামের বাড়িতে যাই, ওখানে বাবা মার সাথে আত্মীয় স্বজনের সাথে উদযাপন করার জন্য ঈদ। সো এইসব পার্টিগুলো সতর্ক থাকে, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়া যাবে না, এই অজ্ঞান পার্টি, মলম পার্টির থেকে সতর্ক থাকতে হবে। তো সার্বিকভাবে আমার মনে হয় র্যাবের মহাপরিচালক উনি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাননি, বাট আমি মনে করি যে সরকার যেসব অ্যাকশনগুলো নিয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ইট ইজ ইম্পর্টেন্ট, বাট এটা এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইদানিং আমি পুলিশ টহল দিতে একটু কমই দেখি, আগে আরো বেশি দেখতাম। এই বিশেষ করে এই সময়টাতে শহরগুলো যখন খালি হয়ে যায়, আমার মনে হয় পুলিশ বাহিনী টহলটা আর একটু বাড়াতে হবে। মানুষের মধ্যে এই আস্থাটা, আজকেই শহর অনেকটা খালি হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে বাইরে ছিলাম। তো আমি মনে করি সার্বিকভাবে আমাদেরকেও সতর্ক থাকতে হবে, একেবারে কমপ্লেসেন্ট হলে চলবে না। নিরাপত্তার ওরকম ব্যাপক হুমকি না থাকলেও হুমকি আছে, এবং সবাই একত্রিতভাবে আমরা চাই সুন্দর শান্তিতে ঈদ উদযাপন করতে। এবং র্যাব মহাপরিচালকের বক্তব্যটা অনেকটা মাইন্ড গেমের মতো মনে করছেন অনেকে, যে তিনি বলেছেন নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, এখন যদি এটা ফিল করে কোনো অপরাধী মুভমেন্ট করতে যায় তখন তো চট করে গ্রেপ্তারও করা যাবে, সেরকম একটা ট্র্যাপও হতে পারে অপরাধীদেরকে আটক করার জন্য। জি, আমি নিশ্চয়ই ফিরবো। আমি খান সাইদ হাসান, কমই দেখা যায়, নানা কারণ থাকতে পারে, পুলিশের লোকবল সংকট থাকতে পারে, মনোবল সংকট থাকতে পারে, নানা কিছু, কিন্তু পুলিশ সপ্তাহ যখন আমরা পেরিয়ে এলাম তখন আসলে নতুন করে একটা শপথ আসলে পুলিশদের মধ্যে থেকে দেখতে পেলাম যে তারা আসলে নতুন করে আসলে কাজগুলো সিরিয়াসলি করতে চান। আপনি তেমনটা দেখতে পাচ্ছেন কিনা, বিশেষ করে ঈদের এই সময়টাতে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল ৭১ টিভির দর্শক শ্রোতাদের। আমি একটু র্যাবের ডিজি সাহেবের কথাটা একটু টানি। সেটা হলো, আমার মনে হয় উনি যেটা মিন করেছেন যে আমাদের গরুর হাট, তারপরে ঈদের নামাজ বা অন্যান্য যে কার্যক্রমগুলো, এগুলো পুলিশের জন্য একটা রুটিন ওয়ার্ক। এই সমস্ত ইভেন্টে পুলিশ, আমি যদি এখনো অনেকদিন চাকরিতে নেই, বাট 1988-এ আমি চাকরিতে জয়েন করার পর থেকে আমি দেখে এসেছি এই কাজগুলো রুটিন ওয়ার্কের মতোই, যখন যে ইভেন্টগুলো আসে সেগুলো করা হয়। উনি বোধহয় স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বলতে বোঝাতে চাইছেন যে অন্য বছরের তুলনায় এই বছরে আমরা অন্য কোনো বাড়তি কোনো কিছু নিচ্ছি কিনা, সেটা হয়তো উনি করেননি। আর যেটা জেনারেল সাহেব বললেন যে
উনি হয়তো সবাইকে অ্যালার্ম বা স্কেয়ারও করতে চান না যে না আমরা আপনারা সবাই স্বাভাবিকভাবেই থাকবেন। তো এনিওয়ে, আর যেটা আপনি বলছেন যে টহল, হ্যাঁ টহল পুলিশ ইদানিং বলতে যতটুকু 5ই আগস্টের পরে তো টহল পুলিশ মানে পুলিশের ওভারঅল অ্যাক্টিভিটিস তো একটু সেকেন্ড হয়েই আছে। এটা তো আমরা সবাই স্বীকারই করছি যে যেহেতু 5ই আগস্টের পূর্ববর্তী তাদের আচরণ এবং পরবর্তী তাদের ভিক্টিমাইজেশন, এই দুটাতে করাতে পুলিশ এখন অনেকটা সেকেন্ড। কিন্তু তারপরেও ওই যে এই বিশেষ করে এই আপনার এই সরকার মানে গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পরে এই 2-2.5 মাসে নতুন সমস্ত কিছু যে অ্যারেঞ্জমেন্ট গুলো যেগুলো করেছে পুলিশের হায়ারার্কি থেকে যে অ্যারেঞ্জমেন্ট মানে চেঞ্জ গুলো করে, তাতে করে এখন কিছুটা বাড়ছে এবং আমার মনে হয় এটা খুব শীঘ্রই আমাদের প্রত্যাশিত মানে চলে আসবে। তবে প্রত্যাশা পূরণ আসলে বাংলাদেশের কনটেক্সটে পুলিশের পক্ষে ভেরি ডিফিকাল্ট, কারণ এদের যে পরিমাণ চাহিদা আর যে পরিমাণ আপনার বিভিন্ন ফ্যাক্টরস এর কারণে যে ক্রাইম, যে আমাদের অপরাধ প্রবণতা মানুষের মধ্যে, সেদেরকে ডিফিউজ করার জন্য যে ওভারঅল যে পুলিশিং দরকার, সেই জিনিসটা তো আসলে একটু এখনো এভাবে আমাদের গড়ে ওঠে নাই। আপনি যেহেতু একটা দীর্ঘ সময় এই পুলিশ প্রশাসনের দায়িত্ব সামলেছেন, আপনার জায়গা থেকে একটু বলবেন, মানে কিছু কিছু সময় এরকম হয় যে যখন আমরা খুব নির্ভর থাকি তখনই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়। শোলাকিয়ায় একটা ছোট একটা হামলা হয়েছিল, আপনি মনে করতে পারেন, যেটা শুরুর দিকে কেউ ধারণাও করতে পারেনি এত বিশাল বড় একটা জামাত, সেখানে আসলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। কোনো রকমের হুমকি ছিল না, কোনো রকমের থ্রেট ছিল না, কিন্তু ঘটে গেছে। সেই জায়গা থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্ট, সেই পয়েন্টগুলোতে কি ধরনের নজর রাখা প্রয়োজন? আমি হলে আর্টিজানের কথাও তো বলতে পারি যে আসলে কোনো রকমের পূর্বাভাস না দিয়ে, হুমকি না দিয়ে আসলে ঘটে গেছে। শোলাকিয়াতে যেটা ঘটেছিল আমি যেটা জানি সেটা হলো ওটার পেছনে অন্য অনেক কারণ ছিল। একদম। তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াজ ওই যে মৌলানা ফরিদউদ্দিন সাহেব একটা বিতর্কিত ব্যক্তি ছিলেন, ওনাকে নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের ছিল ইত্যাদি ইত্যাদি। এরকম কোনো কিছু তো আমার যতটুকু জানা মতে আমরা এখনো পত্রপত্রিকা বা অন্য কোনো ভাবে আমরা ইঙ্গিত পাইনি সোশ্যাল মিডিয়াতেও যে এই আমাদের যে সমস্ত বিশেষ করে আমাদের বড় জামাত যেটা হবে হাইকোর্ট প্রাঙ্গণে, তো সেখানে বা অন্যান্য জায়গায় যেগুলো বাইতুল মোকাররম অন্য জায়গায় হবে, এরকম কোনো কিছু কোনো বিতর্কিত কোনো কিছু এরকম আভাস আমরা জানতে পারিনি। তো জানলে পরে ডেফিনেটলি যদি পুলিশের কাছে বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই তারা সেভাবে ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। আর তাছাড়া আপনার বিভিন্ন মোড়ে বা বিভিন্ন জায়গায় যে সমস্ত পয়েন্টগুলোতে পুলিশ থাকা দরকার সেটা তো থাকবেই, আগেও ছিল এখনো হয়তো থাকবে। আর যেটা আমাদের ওই যে বিয়ের বলে যে হ্যাঁ ঢাকা শহর খালি হয়ে গেছে, চোরটা বা ওই যে অন্যান্য অপরাধগুলো বাড়তে পারে, তো সেই বিষয়ে আমি অবশ্যই লোকাল পুলিশকে বলবো, পুলিশ স্টেশন মূলত দায়িত্বটা তো পালন করে পুলিশ স্টেশন থানার অফিসাররাই বা থানার লোকেরাই, তারা যেন একটু বেশি ভিজিল্যান্ট থাকে। এই সময় কিন্তু এই অপরাধগুলো সংগঠিত হয়। জি, আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন কিছু হটস্পট নিয়ে কথা বলবো, কারণ সবকিছুরই একটা হটস্পট থাকে। ঠিক তেমনি চুরি ডাকাতি চিন্তায় যে সমস্ত হয়, এই শহরে বিভিন্ন পয়েন্ট আছে যেগুলো আমরা জানি যে এখানে গেলেই সবচেয়ে বেশি হয়। আলাদা করে কি ধরনের মনোযোগ সেখানে রাখা প্রয়োজন সেটা নিয়ে জানার চেষ্টা করবো। ডক্টর মনিরুল ইসলাম, এখন আপনার কাছ থেকে সড়কের নিরাপত্তা ব্যাপারটা একটু জেনে নিতে চাই। ধরুন আমরা জানি যে ঈদে এখন নারীর টানে সবাই নিজের ঘরে ফিরছে, বাস ট্রেন সড়ক সব পথে আসলে এরকম ছবি, এবং আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি যেটা ভাইরাল হলো যে কিভাবে বাসের ভিতরে আসলে বলে কয়ে ডাকাতি হচ্ছে। সড়কের কোথায় কোন প্রান্তে কি ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এরও তো একটা শক্ত নজরদারি রাখার প্রয়োজন। অপরাধের ধরনও তো বদলেছে। জি অবশ্যই, অপরাধীরাও ইভলভিং, তারা নতুন নতুন পন্থা উদ্ভাবন করে মানুষের কাছ থেকে কিভাবে তারা এই ডাকাতি এবং অন্যান্য কার্যক্রম চালাতে পারে। তো এই জন্য সড়কেও পুলিশকে সতর্ক থাকতে হবে, হাইওয়ে পুলিশগুলোকে সতর্ক থাকতে হবে। এবং এখানে অন্যান্য যে পার্টিগুলো আমি যেটা বললাম যে অজ্ঞান পার্টি, ধুতরা পার্টি, বিভিন্ন পার্টি তারা বিভিন্ন অপরাধে জড়িত থাকে। তো এটার জন্য আমাদেরকেও সতর্ক থাকতে হবে। পারতপক্ষে রাতে চলাচল কম করাটাই বেটার। যদি অপশন থাকে দিনের বেলা চলাচল করা, দিনে একটা অপরাধ কম হয়, দিনে করাটাই বেটার। বাট অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয় না, ছুটি যে সময় পায় বাড়িতে যাওয়ার সময় থাকে না। তো এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এবং বেস্ট হবে হলো এইসব দীর্ঘ রাস্তাগুলোতে কনভয় করে যাওয়াটা একটা সমাধান হতে পারে। পার্বত্য চট্টগ্রামে মাঝে মাঝে একটু অনিরাপদ হলে তখন ওখানে সিভিল বাসগুলো তারা কনভয় করে যায়। খাগড়াছড়ি থেকে আপনারা যদি সাজেকে যান, ওখানে কনভয় করে একসাথে যায়, ওখানে একটা বাস
আইসোলেটেড থাকলে সেখানে ডাকাতি করাটা সহজ, যত সহজ। 10টা বাস যদি চলাচল পাশাপাশি করে একটার পিছনে আরেকটা, সেই ক্ষেত্রে একটু সম্ভাবনা কমে যায়। একটা বিষয় একটু যুক্ত করে যদি দিতেন, মানে আমরা প্রতিটা ঈদেই তো আসলে নানামুখী জটিলতা দেখি, কিন্তু কুরবানি ঈদে আমরা চাঁদাবাজিটা একটু বেশি দেখি। কারণ যে গাড়িতে করে পশুগুলো আসছে, প্রত্যেকটা গাড়িতে আলাদা করে কোনো না কোনো সময় কোনো না কোনো প্রান্তে এসে একজন না একজন চাঁদাবাজের মুখোমুখি হয়, এবং তারা একটা সিন্ডিকেট। এগুলো চিহ্নিত করা, দূর করা। আমি সাজেশনটা দুজনের কাছ থেকে নিব, শুরুটা আপনার কাছ থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার তো অন্তত সরকার চেষ্টা করেছিল আমাদের প্রতিবেশী দেশ থেকে যাতে স্পাগলড হয়ে গবাদি পশু না আসে। আমি জানি না এটা কতটুকু তারা বন্ধ করতে পেরেছে, বাট নেভারদিলেস দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী একটা বড় সংখ্যক গবাদি পশু আসে কোরবানির আগে, এবং এটা ইজ এ ভেরি কমন, যেটা রাস্তাঘাটে পদে পদে তাদেরকে চাঁদা দিতে হয়, এবং একটা সিন্ডিকেট, ওই এলাকার যে গডফাদার, তারা এটা কন্ট্রোল করে। সো এটা আমি মনে করি যে পুলিশ যদি চায় সেটা নিশ্চয়ই কন্ট্রোল করতে পারবে, এবং আমি মনে করি না এই নির্বাচিত সরকার এইসব গডফাদারদের সাপোর্ট করবে। সরকারের যদি সদ ইচ্ছা থাকে এবং পুলিশ যদি অ্যাকচুয়ালি চায় এটা বন্ধ করতে, আমি মনে করি যে এটা বন্ধ করা সম্ভব, এবং এটা আলটিমেটলি গবাদি পশুর দাম বেড়ে যায় এই বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়ার কারণে, এবং এটা জনগণ এটাতে এফেক্টেড হয়। এটা একটা বড়। আমি একটু খান সাইদ হাসান, আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাই। আমরা সরকারের এখন পর্যন্ত যে টোন শুনলাম, সেটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মন্ত্রী পরিষদের যারা, তারা প্রত্যেকে অন্তত এই বিষয়ে আন্তরিক যে তারা কোনো ছাড় দেবেন না চাঁদাবাদ সহ নানা ইস্যুতে। কিন্তু দিন শেষে পুরো বিষয়টা যদি কোনো না কোনো জায়গায় সিন্ডিকেটের পাল্লায় পড়ে যায়, পুলিশের একার পক্ষে কি সেই সিন্ডিকেট ভাঙা সম্ভব? পুলিশের পক্ষে তো আপনি আপনার কথার মধ্যে আপনার জবাব আছে। তার কারণ সরকার বা রাষ্ট্র পরিচালক যে তাদের যে জিনিসগুলো দেখার কথা বা তাদের যাদেরকে শাসন করার কথা, তারা অনেক উঁচু মাপের মানুষ হয়ে থাকে। তো সেটা যদি ঠিক মতো করা হয় তাহলে পরে অটোমেটিক্যালি পুলিশ ঠিক হয়ে যায়। কিন্তু তা না হলে পরে পুলিশের পক্ষে তারা তো, যেহেতু যেটা আমাদের মনির ইসলাম সাহেব বললেন, যে তারা খুব বেশি পাওয়ারফুল থাকে এবং বিভিন্ন ইয়ের সাথে, শক্তির সাথে তারা জড়িত থাকে। এই জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করা আসলে এককভাবে পুলিশের পক্ষে আমি মনে করি সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত ওই সরকার বা রাষ্ট্র যদি সেটা রিয়ালি যদি সেটা না চায়। তবে হ্যাঁ, পুলিশ পারে, তবে সেটা অনেক সময় সাপেক্ষ। আমি আপনার উদাহরণ দিয়ে আপনাকে বলি, আপনি যদি কোনো জিনিস উপর থেকে নিচে ছেড়ে দেন, তাহলে বিকজ অফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ জনিত কারণে এটা খুব তাড়াতাড়ি নিচে পড়ে যায়। আর সেই জিনিসটাকে যদি আপনি নিচে থেকে উপর উঠাতে চান, তাহলে অনেক শক্তি প্রয়োগ করতে হয় এবং অনেক সময় লাগে। তো পুলিশ করতে পারবে হয়তো, যদি সেরকম ভাবে আমরা পুলিশকে সংস্কার করি বা সাজাই আপনার ইউরোপ আমেরিকার বা অন্যান্য উন্নত দেশের পুলিশের মতো, তাহলে হয়তো পুলিশ পারবে। কিন্তু এখন যে স্ট্রাকচার আমাদের দেশে, যে পুলিশের যে অবস্থা আছে, তাতে করে সরকার বা ওই মানে ক্ষমতাসীন ব্যক্তিরা এই রেফারেন্সটা খুব চমৎকার একটা রেফারেন্স দিলেন আসলে, গ্র্যাভিটি দিয়ে আসলে অপরাধের ব্যাখ্যা দেয়া। আমাদের পুলিশের পক্ষে বোধহয় আমি যতটা দেখেছি বা আমি আমার জীবনে বা আমার চাকরি জীবনে বা এখন যতটুকু একজন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমি যতটা দেখি, তাতে করে পুলিশের একার পক্ষে এটা বোধহয় সম্ভব না আসলে। প্রচুর শক্তি প্রয়োজন। জি, সবশেষ আপনি এটা একটু মানে 1 মিনিটের মধ্যেই সমাধানটা দিয়ে দেবেন। আমরা মোহাম্মদপুরের কথায় মানে ফান করে হলেও শুনি, কৌতুক করে হলেও অনেকে শুনি যে এখানে গেলে আসলে মানে হাত খালি হয়ে ফিরে আসতে হয়। কাজে এরকম মোহাম্মদপুর বলুন কিংবা পুরান ঢাকার বিভিন্ন অলিগলির কথা বলুন, আলাদা আলাদা করে কি ধরনের নজরদারি প্রয়োজন হটস্পটগুলো অনুসারে? আচ্ছা, যেহেতু আপনি মোহাম্মদপুরের কথা বললেন, আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলি। আপনি নিশ্চয়ই জানেন মোহাম্মদপুর থানা অঞ্চলের যিনি একজন দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ওনার একটা স্টেটমেন্ট ভাইরাল হয়েছিল, এবং উনি বলেছিলেন যে আমরা যে কিশোর গ্যাং নিয়ে বলেছিলেন আর কি। কিশোর গ্যাংটা তো আসলে আমাদের গডফাদারের তৈরি, বিকজ কিশোরদের অপরাধের ক্ষেত্রে আইনে কিছু ছাড় দেওয়া আছে এবং সামাজিকভাবে কিছু ছাড় দেওয়া থাকে। এই জন্য তারা নিজেরা ফেস না হয়ে কিশোরদেরকে দিয়ে এই কাজগুলো করায় আর কি। এনিওয়ে, তো উনি বলেছিলেন যে কিশোর গ্যাং যারা মানে যাদেরকে দিয়ে আমি কিশোর গ্যাংটাকে ডিফিউজ করবো বলে ভেবেছিলাম, যাদেরকে আমি কথা বলেছি, পরে আমি খোঁজ নিয়ে দেখেছি যে সবাই নিজেরাই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। ব্যাপারটা হচ্ছে এরকম, মোহাম্মদপুর এলাকায় যেহেতু এটা বেশি, ওই জন্য ওদিকে আবার আমরা যে এলাকায় থাকি, ধরেন শান্তিনগর, পল্টন, এই এলাকায় বইগুলো একটু কম, যার ফলে এদিকে অতখানি হয় না। তো এটা ডিপেন্ড করে ওইটার উপরেই যে ওইখানকার গডফাদাররা কতটা শক্তিশালী বা কতটা ক্ষমতাবান, সেটার উপরে আসলে এখন পর্যন্ত আমাদের সোসাইটি ডেভেলপ করছে, মানে সোসাইটি চলতেছে। তবে হ্যাঁ, যেটা আমাদের মনির ইসলাম সাহেব বললেন যে আমাদের যে নতুন সরকার যেটা গঠিত হয়েছে, কেবল তো মাত্র 3 মাস,
তবে এদের কথাবার্তা আচার আচরণে মনে হচ্ছে ওনাদের সদিচ্ছা আছে। এখন সেটা আরো কিছুদিন গেলে হয়তো আমরা একদম আমরা আসলে আশাবাদটা নিয়ে আলাপটা শেষ করি এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও কথা বলার সুযোগ হবে এবং সুখবর নিয়ে হয়তো কথা বলার সুযোগ হবে। কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। দুজন অতিথি আমার সঙ্গে ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান পিপিএম, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম মাহমুদ আমাদের সঙ্গে ছিলেন। ঈদের নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে, কেমন হওয়া উচিত, সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলছিলাম। এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন একাত্তরের সাথে।